আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। 2 সপ্তাহ পরে আবার বাসায় ফিরেছি, সেই পুরনো সেট আপ। আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল ফরেন করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অফ সাউথ এশিয়া দিল্লিতে একটি প্রেস কনভারসেশনের আয়োজন করেছিল। সেখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সেখানে অডিও ভাষণ প্রদান করেছেন আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে এই ভাষণ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি খুব কিছু পয়েন্টস বলবো। তার আগে আমি একটা জিনিস বলতে চাই যে এবার এই ভাষণটা নিয়ে আমরা কিছু সমালোচনা দেখেছি, যে সমালোচনাগুলো দেখে আমার খুব হাসি পেয়েছে। যেমন কেউ বলেছে যে ভাষণের যে অডিও, অনেকটা সাউন্ড ভালো ছিল না, ঠিক মতো শোনা যায়নি। অনেকে বলেছে যে গোছানো বক্তৃতা ছিল না, অনেকে বলেছে ইংরেজিটা আরো ভালো হতে পারতো। তো এই সমালোচনাগুলো দেখে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন পিএইচডি করতে আসছি অস্ট্রেলিয়ায়, সে অনেক আগের কথা, 2001 সাল থেকে, এবং তারপরে আমি দীর্ঘদিন মাস্টারি করেছি, নিজেও 10 জন পিএইচডি স্টুডেন্টের সুপারভিশন কমপ্লিট করেছি। তো যে কথাটা আমি বলতে চাই যে আমাদের যারা সুপারভাইজার ছিল তাদের মধ্যে একটা বিতর্ক আমি খেয়াল করেছি। আমরা যারা নন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ থেকে আসি, আমরা অনেক ইংরেজিতে ভালো হলেও আমাদের ইংরেজি লেখার মানটা অধিকাংশ সময় যারা হোয়াইট ব্রিটিশ, অস্ট্রেলিয়ান বা আমেরিকান তাদের লেখার তুলনায় একটু দুর্বল। তো এটা নিয়েই যে বিতর্কটা হতো, বলা হতো যে কেউ বলতো যে বাবা, তোমার ইংরেজি নিয়ে মাথা ঘামাতে হবে না, তুমি যে রিসার্চটা করেছো সেই রিসার্চটা কতখানি ইম্পর্টেন্ট, সেইটা কতখানি স্ট্রং, সেটা ইম্পর্টেন্ট। আবার এক গ্রুপ বলতো যে না, ইংলিশটাও ভালো হতে হবে। তো একজন সুপারভাইজারের কথা আমার খুব মাথায় গেঁথে আছে যে বাবা, ইউ ডু ইউর গুড জব, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ। তো এই যে একজন বাংলাদেশের রাজনৈতিক নেতা, তিনি ইংরেজিতে সঙ্গত কারণেই বক্তৃতা দিয়েছেন, কারণ ওইখানে 300-র বেশি সাংবাদিক আগে থেকেই রেজিস্ট্রেশন করেছিল যে তারা এই ইভেন্টটা অ্যাটেন্ড করতে চায়। কিন্তু যখন এই সংবাদ সম্মেলনটা হয়েছে, সেখানে পুরা অডিটোরিয়ামটা কানায় কানায় পরিপূর্ণ ছিল। এর বাইরে ধরেন সারা পৃথিবী থেকে অনলাইনে তো অনেকেই শুনেছে। একটা সময় দেখা যাচ্ছে যে যেটা আমি দেখেছি, সেখানে 1 লক্ষের বেশি লাইভ শুনতেছে। সুতরাং লক্ষ লক্ষ মানুষ লাইভ শুনেছে, পরে শুনেছে। তো শেখ হাসিনার ইংরেজি নিয়ে আমার মাথা ব্যথা নেই। এই ভাষণের স্ক্রিপ্টটা যদি আমাকে পাঠিয়ে বলা হতো যে বাবা একটু এডিট করে দাও বা রিভাইজ করে দাও, আমি টেকনোলজি ইউজ করে এটাকে একদম মানে চমৎকার ইংরেজি করতে পারতাম। কিন্তু সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। তিনি কথা বলেছেন, অনেকেই হয়তো আবার বলার চেষ্টা করেছেন শেখ হাসিনার ইংরেজি উচ্চারণটা ফরেনারদের মতো হয় না। আমাদের তো হওয়ার প্রশ্ন আসে না। কিন্তু এই যে ভাষণটা তিনি দিয়েছেন, এমন একটা সময় দিয়েছেন, সেই ভাষণের গুরুত্ব, আমি তো বলবো যে খুবই সময় উপযোগী একটা ভাষণ তিনি দিয়েছেন। এবং এই ভাষণের কন্টেন্ট নিয়ে আমরা কিন্তু খুব বেশি গভীর আলোচনা শুনিনি। আমি তো খুব মনোযোগ দিয়ে শুনলাম। 5টি দফা তিনি দিয়েছেন। এই দফার আগে এই ভাষণে তিনি ডক্টর ইনুসকে যেভাবে পোট্রে করেছেন, ডক্টর ইনুস সম্পর্কে যে কথাগুলো বলেছেন, এই ভাষণটা কিন্তু সারা পৃথিবীতে যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে এই মুহূর্তে ভাবছেন, তারা সবাই শুনবেন, এটা নিয়ে বিশ্লেষণ করবেন। ডক্টর ইনুসকে যেভাবে তিনি বিশ্বের সামনে উপস্থাপন করেছেন, দেখেন এই ডক্টর ইনুস নোবেল লরিয়েট, আমাদের কাছে বিশাল একটা মহামানব হিসেবে ছিলেন। সেই মানুষটার ইমেজটা কিন্তু চ্যালেঞ্জড হয়েছে গতকাল। তিনি কি করছেন? তিনি একজন মানি লন্ডারার, বিদেশে টাকা পাচারকারী, তিনি একজন সুদখোর, তিনি একজন খুনি, তিনি একজন ফ্যাসিস্ট, তিনি একজন ভয়ঙ্কর ডিক্টেটর, একনায়ক। এই যে প্রতিটা বিশেষণ যে ব্যবহার করা হয়েছে তার নামের আগে, এর প্রত্যেকটা কিন্তু ব্যাখ্যার দাবি রাখে। আমি খুশি হতাম যারা এই ভাষণের সমালোচনা করছেন তারা যদি বলতেন যে তিনি যে ডক্টর ইনুস সম্পর্কে এই কথাগুলো বলেছেন এগুলো সত্যি না অসত্য। আমরা সেই আলোচনাগুলো করি। এবং আমার তো মনে হয় যে এই ভাষণে ইনুসের যে ইমেজ, এই ডক্টর ইনুসদের বিষয়টা আপনাদের একটু বলি। এরা কিন্তু খুব স্বার্থপর এবং ব্যক্তি ইমেজ সম্পন্ন। এরা পৃথিবী ধ্বংস হয়ে যাক, কিন্তু নিজের ইমেজটা যেন ধ্বংস না হয়, এই জন্য তারা এই যে দেখেন যে লবিস্ট ফার্মের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে নিজের ইমেজ বিল্ডের জন্য। সে সারা পৃথিবীতে প্রচুর লক্ষ লক্ষ ডলার খরচ করে। সেই ইমেজটা আঘাত করার দরকার ছিল এবং দ্যাট হ্যাজ বিন টার্গেটেড উইথ এভিডেন্স। এটা
মানে শেখ হাসিনার বক্তৃতার প্রতিটা পরতে পরতে কিন্তু আমরা বর্তমান বাংলাদেশের বাস্তবতাকে খুঁজে পাই। সেখানে প্রতিহিংসা নেই, সেখানে জিঘাংসা নেই, সেখানে ইউনূসের প্রতি ক্ষোভ নেই, বরং বাংলাদেশের বাস্তবতায় ডক্টর ইউনূসকে তিনি উপস্থাপন করেছেন বিশ্বের সামনে। আমার তো মনে হয় যে এই কাজটা অনেকেই অনেকভাবে করেন, কিন্তু শেখ হাসিনা যখন করেছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তিনি বর্তমান বাংলাদেশের অবস্থা তুলে ধরেছেন। পুরো বাংলাদেশটাই আজকে একদম একটা কারাগারে পরিণত হয়েছে এবং বাংলাদেশটা এবং খাদের কিনারে দাঁড়িয়ে আছে। সেখানে মানুষের নির্যাতন, মানুষের প্রতিদিন যে নির্যাতনের মুখোমুখি হচ্ছে, মব সন্ত্রাস, বিচার বিভাগের স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, গণতন্ত্রহীন এই সমস্ত পরিবেশকে তিনি কিন্তু তুলে ধরেছেন। তার প্রতিটা শব্দ এবং প্রতিটা বাক্য, সেটার যদি আমরা এলাবোরেট করি তাহলেই তার ভাষণের গুরুত্বটা অনুধাবন করতে পারবো। তিনি 5টি দফা দিয়েছেন, আপনারা 5 দফা জানেন, কিন্তু আমি তো বলবো প্রথম এবং শেষ দফাটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি ডক্টর ইউনূসের অপসারণ চেয়েছেন, কারণ ডক্টর ইউনূসের অধীনে বাংলাদেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব নয় এবং ডক্টর ইউনূসকে অপসারণের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ফেয়ার এনাফ, ডক্টর ইউনূসের অধীনে যেহেতু একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, সুতরাং তার অপসারণটা জরুরি এবং তিনি বাংলাদেশকে পুনরুদ্ধারের যে সংকল্প ব্যক্ত করেছেন এবং এর জন্য দেশবাসীর প্রতি যে আহ্বান জানিয়েছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। অনেকে বলেছেন যে এর আগে অনেক অডিও ভাষণে, বার্তায় তিনি বলেছেন ভোট বর্জন করতে হবে, কিন্তু গতকাল তিনি এ ব্যাপারে কিছু বলেননি। তিনি তো পুরো নির্বাচনটাই মানে আর অ্যাকসেপ্ট করছেন না। ভোট বর্জন তো পরের কথা এবং বাংলাদেশে নির্বাচন 12 তারিখে হবে, এটার একটা সম্ভাবনা যেমন আছে, এটি না হবার পেছনে কিন্তু কাজ করবার এখনো চলছে। সুতরাং একেবারে উড়িয়ে দিয়েন না যে 12 তারিখে নির্বাচন হবে না, বাট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই যে মানে এই প্রথম দফাটা, দ্যাট ইন্ডিকেটস এখন বাংলাদেশের যে গভীর খাদের কিনারে দাঁড়িয়ে আছে সেখান থেকে উদ্ধার করার জন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দরকার। সেই নির্বাচনে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা একটা বাংলাদেশ, আবার যে বাংলাদেশ আমরা হারিয়েছি 24-এর 5ই অগস্ট, সেই বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করতে হবে এবং সেই পুনরুদ্ধারের সংগ্রামে প্রথম শর্ত হলো ডক্টর ইউনূসকে অপসারণ করতে হবে এবং এই জন্য তিনি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল সকল শক্তিকে আহ্বান জানিয়েছেন, বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। আর অন্যান্য দফাগুলো যেমন রাজপথে চলমান সহিংসতা, নৈরাজ্য, এগুলোর অবসানের কথা বলেছেন, সংখ্যালঘু, নারী, প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন, সাংবাদিক, আওয়ামী লীগ এবং বিরোধী দলের নেতাকর্মীর বিরুদ্ধে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আইনের অপব্যবহারের মাধ্যমে যে নির্যাতন চলছে সেগুলোর অবসান চেয়েছেন এবং 5 নম্বর দফাটা, যেটা আমি আবারও বলছি, দ্যাটস এগেইন ভেরি ইম্পর্টেন্ট, তিনি বিগত বছরে বাংলাদেশের সংঘটিত যে অপরাধ, খুন, রাহাজানি যা যা হয়েছে সেটির একটি নিরপেক্ষ তদন্ত করবার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। আমার মনে হয় যে জাতিসংঘ শুড রেসপন্ড টু দিস অ্যাপিল, এই আবেদনে সাড়া দেওয়া উচিত, কারণ জাতিসংঘ এর আগে যে একটি ডক্টর ইউনূসের অনুরোধে একটি রিপোর্ট করেছে বাংলাদেশে জুলাই আগস্ট 24-এর এই হত্যাকাণ্ড এবং অন্যান্য বিষয় নিয়ে, সেটি এতটাই বিতর্কিত যে পুরো জাতিসংঘ মানবাধিকার কমিশনের ইমেজই প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সেখানে ভলকার তুর্ক যে কাজটি করেছেন এবং যেটা আপনারা হয়তো অনেকে জানেন না, যে এই তদন্ত করার জন্য জাতিসংঘের কোনো বাজেট ছিল না, এই টাকাটা ডক্টর ইউনূস দিয়েছে। তো ডক্টর ইউনূসের এটা একটা পেইড রিপোর্ট ছিল, যেটা এই ভলকার তুর্কের মতো কিছু লোক করে পুরো জাতিসংঘ মানবাধিকার কমিশনকে বিতর্কিত করেছে। তো আজকে জাতিসংঘের উচিত সত্য, আমাদের আসলে এই মুহূর্তে সত্যটা জানতে হবে। জুলাই আগস্ট সহ পরবর্তীতে যত হত্যাকাণ্ড, যত অন্যায় হয়েছে, যত নৈরাজ্য হয়েছে, এগুলোর একটা নিরপেক্ষ তদন্ত দরকার এবং এই তদন্তটা কেন দরকার সেটিও শেখ হাসিনা খুব স্পষ্ট করে বলেছেন, যে আমাদের একটা সমাজে, আমাদের দেশে যে একটা ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষত নিরাময়ের জন্য, একটি রিকনসিলিয়েশনের জন্য এবং একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য এবং সেখান থেকে মানে বর্তমান যে বাংলাদেশ ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছে সেখান থেকে উত্তরণ ঘটিয়ে সামনে যাবার জন্য এই এই জাতিসংঘের এই তদন্তটা দরকার।
আমাদের সবার মিলে বাংলাদেশকে উদ্ধার করতে হলে প্রথম শর্ত, সেই প্রথম দফা ডক্টর ইউনূসের অপসারণ। সুতরাং আমরা মনে করি যে শেখ হাসিনার এই ভাষণটি নিয়ে অনেক আলোচনা হতে পারে, হওয়া উচিত। এই আলোচনাগুলো একটু মানে আমি একটা গভীর আলোচনা চাই। এই ইংরেজি ভাষা, অডিও কোয়ালিটি, হ্যাঁ, সংবাদ সম্মেলন আয়োজনটা খুব গোছালো হয়নি, এগুলো খুব মানে গুরুত্বহীন আলোচনা। গুরুত্বপূর্ণ আলোচনাটা নিয়েই আসুন আমরা কথা বলি। আমি শেখ হাসিনাকে মানে একটা ধন্যবাদ জানাতে চাই, অত্যন্ত সময় উপযোগী একটা এবং দিক নির্দেশনামূলক একটা বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। নয়াদিল্লি যখন ঢাকা থেকে তাদের কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এবং বাংলাদেশে মিশনগুলোকে নন ফ্যামিলি পোস্টিং হিসাবে ঘোষণা করছে, তাকে আপনি ভারতের বাংলাদেশের প্রতি শত্রুতা হিসেবে দেখতে পারেন, কিংবা পারেন আগে থেকেই বাংলাদেশকে সতর্ক করে দেওয়ার একটা বার্তা হিসাবে। প্রশ্ন হলো, আপনি কিভাবে দেখবেন বিষয়টি? বাংলাদেশ তুচ্ছ নিরাপত্তার অজুহাতে ভারতে খেলতে না যাওয়ার ঘোষণাকে আপনি যদি মনে করেন যে ভারতের প্রতি ঘৃণা প্রকাশের এটাই উত্তম ভাষা, তাহলে আপনাকে ভারতের নন ফ্যামিলি পোস্টিং হিসাবে বাংলাদেশকে ঘোষণা দেওয়ার বিষয়টাকে অন্যভাবে ভাববার সুযোগ আছে বলে আমার মনে হয়। কিন্তু আমার আরো মনে হয় যে কূটনৈতিক পরিভাষায় একে বলা চলে ইভাকুয়েশন ড্রিল বা নিরাপদ দূরত্ব বজায় রাখার কৌশল। কিন্তু রাজনীতির মাঠে এর অর্থ অত্যন্ত স্পষ্ট এবং ধারালো। ভারত কার্যত জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে তারা আর স্বাভাবিক বা শান্তিপূর্ণ মনে করছে না। যে বন্ধু রাষ্ট্রের উপর এক সময় তাদের অগাধ আস্থা ছিল, সেই জমিনকে এখন তারা পাকিস্তানের মতোই উচ্চ ঝুঁকির বা হাই রিস্ক জোন হিসাবে তালিকাভুক্ত করেছে। প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত কি কেবল সাবধানতা, নাকি পর্দার আড়ালে এমন কোনো ভয়াবহ ঘটনা তৈরি হচ্ছে বাংলাদেশকে ঘিরে, যার আঁচ সাধারণ মানুষের চামড়ায় লাগার আগেই কূটনীতিকদের গোয়েন্দা রেডারে ধরা পড়েছে? চলুন আলোচনা করা যাক। দিল্লির এই সিদ্ধান্তের মনস্তত্ত্ব বোঝা জরুরি। যখন কোনো রাষ্ট্র তার কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নেয়, তখন ধরে নিতেই হয় যে আস্থার পারদ তলানিতে ঠেকেছে। এর মানে হলো রাষ্ট্রটি মনে করছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং সেই সম্ভাব্য বিশৃঙ্খলার মধ্যে নারী এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের পক্ষে সম্ভব হবে না। বিগত কয়েক মাস দুই দেশের সম্পর্কের যে অবনতি ঘটেছে তা কেবল শীতলতা নয়, বরং এক ধরনের বৈরী পরিবেশে রূপ নিয়েছে। শেখ হাসিনার পতনের পর থেকে চলা রাজনৈতিক পট পরিবর্তন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির টানাপোড়েন এবং সীমান্ত ও জনমনে তৈরি হওয়া ভারত বিদ্বেষী মনোভাব এই সিদ্ধান্তের ভিত্তি হিসাবে কাজ করেছে। কিন্তু ভয়ের জায়গাটি কিন্তু অন্যত্র। ভারত যখন নন ফ্যামিলি ঘোষণা দিচ্ছে, তখন তারা বিশ্বকে এই বার্তা দিচ্ছে যে এই দেশটি এখন আর নিরাপদ বিনিয়োগ বা ভ্রমণের জায়গা নয়। এটি বাংলাদেশের জন্য একটা ভয়াবহ বৈশ্বিক রেড ফ্ল্যাগ। বাংলাদেশের অভ্যন্তরে এখন যে রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা বিরাজ করছে তা অস্বীকার করার উপায় নেই। আপনি অস্বীকার করতে পারবেন, গত 1.5 বছরে রাষ্ট্রযন্ত্রের উপর থেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ একেবারেই নেই। জঙ্গল সালিমপুরকে নিয়ে করা আমার ভিডিওতে আপনি দেখেছেন যে বাংলাদেশে এরকম অনেকগুলো জঙ্গল সালিমপুর সৃষ্টি হয়েছে, যেখানে বাংলাদেশের পুলিশ প্রশাসন, নিরাপত্তা বাহিনীর কারো নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশের পুলিশ, প্রশাসন এবং বিচার ব্যবস্থা এক ধরনের স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই সুযোগে উগ্রবাদী গোষ্ঠী এবং সুবিধাবাদী চক্রগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। শুধু তাই নয়, তারা এখন ক্ষমতাবান, তারা যে কোনো মুহূর্তে ক্ষমতা দখল করবে। কখনো শাহবাগে ভিনদেশি পতাকার আস্ফালন হচ্ছে, কখনো চট্টগ্রামে কনসুলেটের সামনে হিংসাত্মক বিক্ষোভ, আক্রমণ হচ্ছে মানুষের ডিপ্লোম্যাটদের বাড়ি, আবার কখনো সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। সবই বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হচ্ছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো রাজনৈতিক, নানা রকম কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু এগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না। এগুলো একটি প্যাটার্ন বা নকশা, যা প্রমাণ করে যে রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের ফাটল ধরেছে। ভারত তাদের কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার মাধ্যমে মূলত এই ফাটলটিকেই আঙুল দিয়ে দেখিয়ে দিল। তারা জানে যে আগুনের ধোঁয়া এখন দেখা যাচ্ছে, তার নিচে প্রচুর দাহ্য পদার্থ জমে আছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটবে। ভয়াবহ কিছু ঘটনা আপনাকে আমি তুলতে পারি, যেমন ধরুন নিরাপত্তা ঝুঁকি। নির্বাচন বা গণভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়া স্বাভাবিক, কিন্তু বাংলাদেশে এখন যা ঘটছে তা রাজনীতি নয়, বরং অস্তিত্বের সংকট। রাজপথে যেভাবে উস্কানিমূলক স্লোগান, পাল্টা স্লোগান চলছে, তাতে যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত বেঁধে যাবে।
টার্গেটেড ভায়োলেন্স বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার আশঙ্কা গোয়েন্দারা উড়িয়ে দিচ্ছেন না। বিশেষ করে কূটনীতিক পাড়ায় বা ভারতীয় স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় যদি কোনো হামলা হয় তবে তা কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্বের উপর বড় আঘাত হয়ে আসবে। দ্বিতীয়ত অর্থনৈতিক বিপর্যয়। নিরাপত্তা শঙ্কার অজুহাতে যখন কূটনীতিকরা পরিবার মানে সরিয়ে নেন, তখন বিদেশি বিনিয়োগকারীরাও তাদের পুঁজি গুটিয়ে নিতে শুরু করবেন নিশ্চিত। ইতিমধ্যে পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে। বাণিজ্যের প্রিমিয়াম বাড়ছে, এলসি খুলতে জটিলতা হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশটি একটি অর্থনৈতিক ব্ল্যাক হোল বা গহ্বরে পরিণত হতে পারে, যেখান থেকে ফেরা মুশকিল হয়ে যাবে। সবচেয়ে বিপজ্জনক দিকটি হলো ভূ রাজনৈতিক খেলা। অন্তর্বর্তী সরকারের সময়ে তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে পাকিস্তানের কথা সরাসরি বলি, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা একদম স্পষ্ট। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় লিবিয়া বা সিরিয়ার মতো দেশগুলোতেও সংঘাতের শুরুতে কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়া হয়েছিল। যদিও বাংলাদেশের পরিস্থিতি সেই পর্যায়ে গেছে কিনা তা নিয়ে আপনি তর্ক করতে পারেন, কিন্তু প্যাটার্নটা একই রকম। রাষ্ট্র যখন তার নিজস্ব নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন বাইরের শক্তিগুলো সেই দুর্বলতার সুযোগ নেয়। বাংলাদেশে এখন যে ধরনের মব জাস্টিস বা এই সংস্কৃতি চালু হয়েছে, তাতে কেউই নিরাপদ বোধ করছে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা যদি কঠোর হাতে দমন করা যেত, তাহলে হয়তো এই গৃহযুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো না। অনেকে প্রশ্ন তুলেছেন, ভারত কি অতি প্রতিক্রিয়া দেখাচ্ছে? হতে পারে এটি তাদের চাপ প্রয়োগের কৌশল, কিন্তু মনে রাখতে হবে যে কূটনীতিতে পারসেপশন বা ধারণাটাই আসল। ভারত যদি মনে করে তাদের লোকেরা বা তাদের নাগরিকেরা, তাদের কূটনীতিকরা নিরাপদ নয় বাংলাদেশে, তবে সেই ধারণা ভাঙানোর দায়িত্ব বাংলাদেশের, অন্য কারো নয়। কিন্তু বর্তমান সরকারের আচরণে সেই আস্থার সংকট মোচনের চেয়ে বরং আগুনে ঘি ঢালার প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। ক্রিকেট নিয়ে যে ঘটনা তৈরি হলো, সীমান্তে হত্যা কিংবা ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি যে বয়ান পরিস্থিতিকে বারুদের স্তূপের উপর দাঁড় করিয়েছে। একটি দেশলাই কাঠি জাস্ট পুরো সাজানো বাগান পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে কি আমরা খাদের কিনারায়? উত্তর হলো আমরা খাদে পড়ে যাওয়ার আগে শেষ ধাপটিতে দাঁড়িয়ে আছি। ভয়াবহতা এখন অনিবার্য, কিন্তু তা এড়ানোর সময়ও ফুরিয়ে যায়নি, তবে ফুরিয়ে আসছে। যদি আইন শৃঙ্খলা বাহিনী তাদের চেইন অফ কমান্ড পুরোপুরি পুনরুদ্ধার করতে না পারে এবং সরকার যদি উগ্রবাদী আস্ফালনকে কঠোরভাবে দমন না করে, জঙ্গিদের যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল সেই জঙ্গিদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে না চায়, তাহলে আমরা আগামী দিনে এমন একটা জিনিস দেখতে পারি যা আমাদের কল্পনারও অতীত। ভারতের এই পদক্ষেপকে নিছক শত্রুতা বা ষড়যন্ত্র হিসেবে না দেখে একে রাষ্ট্রের সক্ষমতার উপর অনাস্থা হিসেবে দেখা উচিত আমাদের। যখন ঘরের ভেতর আগুন লাগার সম্ভাবনা থাকে, তখন প্রতিবেশীরা নিজেদের জানালা বন্ধ করে দেয়। ভারত ঠিক সেই কাজটি করেছে। এখন সেই আগুন নেভানোর দায়িত্ব আমাদের। আমরা সেই আগুনে পুড়ে ছাই হব নাকি আগুন নেভাবো, সেটা আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন। রাজনীতির আকাশে যে কালো মেঘ জমেছে, তা থেকে বৃষ্টি হবে নাকি বজ্রপাত, তা নির্ভর করছে নেতৃত্বের দূরদর্শিতার উপর। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দৃশ্যপটে এখন দূরদর্শিতার চেয়ে আবেগের প্রাধান্য বেশি। আর আবেগ দিয়ে রাষ্ট্র চালানো যায় না। বিপ্লব করা যায় হয়তো, কিন্তু এটা বিপ্লব হয় না, হয়েছে সন্ত্রাস। বিপ্লব পরবর্তী বা সন্ত্রাস পরবর্তী সময়ে যদি স্থিতিশীলতা না আসে, তবে তা নৈরাজ্যের জন্ম দেয়। বাংলাদেশ এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছে। এখান থেকে ফিরে আসার পথ যেমন আছে, তেমনি পতনের পথটি একদম রেডি আছে। নন ফ্যামিলি স্ট্যাটাস যেটা ভারত বলছে হয়তো আগামীকাল উঠে যাবে, কিন্তু যে আস্থার সংকট তৈরি হলো তা কাটাতে হয়তো যুগের পর যুগ লেগে যাবে। আর এই মধ্যবর্তী সময়ে যদি কোনো একটি মিস ক্যালকুলেশন বা ভুল পদক্ষেপ নেওয়া হয়, তবে তার খেসারত দিতে হবে পুরো জাতিকে। এই ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে কিনা, যে প্রশ্ন শুরুতে তুলেছি, তার উত্তর আসলে লুকিয়ে আছে আমাদের নিজেদের কর্মকাণ্ডে। পেট্রোল তো ছিটিয়ে রাখা হয়েছে, এখন দেখার বিষয় কে বা কারা এই দেশলাই কাঠিটি হাতে তুলে নেয় এবং আগুন লাগিয়ে দেয়। আপনি দেখতে পাচ্ছেন সরকারের কোনো উদ্যোগ নেই এই আগুন নেবানোর, আগুন উস্কে দেওয়া ছাড়া। নিরাপদে থাকুন সবাই।